ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম হচ্ছে নুরুল আলম মন্টু। বাবার নাম? মরহুম ফজল করিম। গ্রামের গ্রাম ঠিকানা? হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, প্রাক্তন পশ্চিম মেমসা ইউনিয়ন। আমি থাকি ১৯৮ চানমারি রোড, লালখান বাজার, মঞ্জুমিয়া কলোনিতে থাকি আর কি। এখন আমি বিশেষ করে স্কুল জীবনে ছাত্রলীগের কোনো সংগঠন বেসিক্যালি তেমন ছিল না। সে অবস্থায় আমরা তৎকালীন সালে ভাই, আবু সালে এক্স MNA, উনি আমার ডিস্টেন্স রিলেশনও আছে, তো উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এবং পরবর্তী পর্যায়ে মুক্তার ভাইয়ের সংস্পর্শে এসে আমি ছাত্রলীগের ওয়ার্কার হিসাবে মোটামুটি কাজ করি। যখন SSC পাস করার পরে গভর্নমেন্ট কলেজ অফ কমার্স আমি ভর্তি হলাম, একদম পরিপূর্ণ পলিটিক্সে পার্টিসিপেট করলাম। দিশারি নামে, যদিও বা ছাত্রলীগ ছিল, এটা ছাত্রলীগের সংগঠন মূল, কিন্তু দিশারি নামে আমরা রাজনীতি করতাম। এই কমার্স কলেজে কোনো শহীদ মিনার ছিল না। শহীদ মিনার করার জন্য আমরা কিছু ছেলে অনশনের মতো অবস্থান ধর্মঘট করলাম কমার্স কলেজের সামনে। ইন দ্য ইয়ার 1967। শেখ মোহাম্মদ ইব্রাহিম আমাদের তখন বিপি ছিল, কলিমুল্লাহ ছিল, এই যে এরা সবাই মিলে আমাদের সাথে একদম পার্টিসিপেট করলে। রাত্রেবেলায় সাফাত আহমদ সিদ্দিকী তৎকালীন প্রিন্সিপাল বাধ্য হলো কথা দিতে যে রাত্রে 2টার সময় আমি কথা দিচ্ছি প্রশাসনের সাথে কথা বলে, দ্যাট ইজ আইয়ুব খানি শাসন, তো যে কথা বলে আমি শহীদ মিনার একটা যা হোক তোমরা করবা। কিন্তু উনি যদিও জায়গা দিয়েছিলেন পরবর্তী যে আমরা ওন ব্যবস্থায় সকালবেলায় মানে 100-200 দাঁড় করে একটা শহীদ মিনার করেই ফেলেছিলাম। উনি কথা ওইটুকু কনসেন্টের মধ্যে সেখানেই। এবং কমার্স কলেজে আমরা মোটামুটি শেখ মোহাম্মদ ইব্রাহিম, আমি, মমিনুল হক বলে একটা ছেলে ছিল পরবর্তী ছাত্রলীগ, মমিনুল হক, আব্দুল আহাদ, জাহেদ বলে একটা ছেলে ছিল আমাদের সাথে, বন্ধু মারা গেছে। এগুলো আমরা মুখ্য ভূমিকা পালন করতাম ছাত্রলীগের মধ্যে। মাঝে মাঝে আমরা তখন শহীদ মুরিদুল আলম ভাইয়ের বাসায় আমাদের বৈঠক হতো এইখানে। এবং আমাদের মোটামুটি এগুলো পরিচালনা করতো 2টা লোক চট্টগ্রামের মধ্যে, একজন হচ্ছে আবু সালে ভাই আর হচ্ছে মুক্তার ভাই। যার কারণে আমি ছাত্র জীবনে মুক্তার ভাইয়ের অত্যন্ত সংস্পর্শে আসি। পরে যাইয়া 67-এ যখন জেলা ছাত্রলীগ হলো, আমি দুদিকে মেম্বার হয়ে গেলাম। মহানগর ছাত্রলীগেরও মেম্বার হলাম, আবার জেলা কমিটির, কারণ লাইমলাইটে এসে গেলাম যে বিভিন্ন ঘটনা প্রবাহে জেলা কমিটিরও মেম্বার হয়ে গেলাম ছাত্রলীগের, মুক্তার ভাই এবং এসএম ইউসুফ কমিটিতে। তখন বিভিন্ন সাবের ছিল জয়েন্ট সেক্রেটারি, সাবের আহমদ আসগরি। তখন পরবর্তী পর্যায়ে আবার সাবের যখন জেনারেল সেক্রেটারি হলো, হাসান ভাই যখন প্রেসিডেন্ট হলো, তখন আমি জেলা ছাত্রলীগের পাঠচক্র সম্পাদক জেলা ছাত্রলীগের। তখন শওকত হাফিজ রুশনিকে সাহিত্য সম্পাদক দেওয়া হলো, মরহুম শওকত হাফিজ রুশনি। আজের দায়িত্ব দিল নুরুল আলম মন্টুই। একটা আমার সম্পাদনা একটা বই বের হবে এবার। আমার জীবনে আমি প্রথম সম্পাদনা একটা সাহিত্য সাময়িকী বের করলাম ছাত্রলীগের বইটা, মুক্তিযুদ্ধের সময় হারিয়ে ফেলেছি। পরবর্তী পর্যায়ে যখন 69-এর গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের আগে চট্টগ্রামের মধ্যে বোধহয় আপনার খেয়াল থেকে থাকবে যে একটা নোট বের করা হয়েছিল আজিজদার নেতৃত্বে, খুব গোপনে। এটা একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মাঝখানে বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে 1 টাকার 5 টাকার নোটের এটা বিক্রি করতে হতো। তখনকার দিনে কিন্তু 5 টাকাটা অনেক মূল্যবান, কারণ 1 কেজি গরুর মাংস ছিল 12 আনা, 1 টাকার 2.5 কেজি থেকে 3 কেজি চাও।
তখনকার দিনে 5 টাকা মানে অনেক টাকা, আর মানুষের আর্থিক অবস্থা এত সচ্ছল ছিল না। আমরা যারা কমার্স কলেজে হোস্টেলে ছিলাম আমাদের 30 টাকা ওই ছিল, দ্যাট ইজ হোস্টেল চার্জ, খাওয়া পড়া, 3 বেলা 1 বেলা নাস্তা, 2 বেলা ভাত সহ 30 টাকা, সিট রেন্ট 2.5 টাকা, এরকম অবস্থার মধ্যে 5 টাকা বের করা তার চাইতে বেশি হচ্ছে যে কঠিন। ওই 5 টাকাটা যদি ধরা পড়ে, মিনিমাম ন্যূনতম আইয়ুব খানের মার্শাল্লার আন্ডারে 14 বছর জেল ছাড়া আর গত্যন্তর ছিল না। সেই টাকা দিয়ে বিদেশ থেকে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনতে, বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলাতে মানিক দা এবং বিধান দা, পরবর্তী পর্যায়ে আমার সাথে জাসদে, বিধান দা আমাদের জাসদেরও ভাইস প্রেসিডেন্ট ছিল, বিধান দা এদেরকে ছাড়িয়ে নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য বিদেশ থেকে একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী, যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও ছিল, তাকে আনার জন্য সালাম সাহেব কিন্তু ওই কেসটা পরিচালনা করছিল, অ্যাডভোকেট, প্রখ্যাত আইনজীবী সালাম সাহেব। সেইটা টাকা তোলার জন্য আজিজদের চট্টগ্রামের মধ্যে সাবর আহমদ আসগরি, আমি, শওকত হাফিজ রুশনি সহ 3-4 জন ছেলেকে এই দায়িত্বটা দিছিল। তার মধ্যে আমার মোটামুটি বলবো যে কি, আমার খুব জীবনের বাজি রেখে আমি চেষ্টা করেছি ফান্ডটা কালেকশন করে দিতে, এবং সম্ভব হয়েছিল এবং সাকসেসফুল হয়েছিলাম। গণঅভ্যুত্থানে আমরা মুখ্য ভূমিকা রেখেছিলাম সাবেরের নেতৃত্বে। স্বাধীন বাংলা নিউক্লিয়াস যখন হলো সিরাজ ভাইয়ের নেতৃত্বে, রাজ্জাক ভাই এবং তোফাইল সিরাজ ভাই, আরিফ ভাইয়ের, আবুল কালাম আজাদ সাহেব তখন নিউক্লিয়াসের মুখ্য সঞ্চালক চট্টগ্রামে। ওখানে 2টা ছেলেকে জেলা ছাত্রলীগ কমিটি থেকে নামা হয়েছিল, আমি আর রুশনি। পরে সাবের আমাদের সাথে এসে মানে ইয়ের মধ্যে হলো। কিন্তু দক্ষিণ চট্টগ্রামে আমাকে এটা নিয়ে যখন একদিকে 69-70-এর নির্বাচনে দিনের বেলা কাজ করতাম, নির্বাচনের রাত্রে 2টা পর্যন্ত আমরা স্বাধীন বাংলা নিউক্লিয়ার্সের কাজ করতাম। একদিন তো রাত্রেবেলা 10টার সময় এসে ইনু ভাই আমাদের সাথে যোগ দিল। ইনু ভাই তখন অত বড় নেতা ছিল না, ছাত্রলীগের নিউক্লিয়ার্সের মেম্বার হিসাবে আরিফ ভাইয়ের, সিরাজ ভাইয়ের একটা চিঠি নিয়ে। তখন ইনু ভাই আসলে, ইনু ভাইকে নিয়ে আমাকে রাত কাজ করতে হয়েছে স্বাধীন বাংলা নিউক্লিয়ার্সের। কি কাজ করতে? আমরা রাত্রেবেলা সাংগঠনিকভাবে কাজ করতাম, যে অর্গানাইজ করে আমাদের এখানে বিয়েতকং বলে একটা বই আমাদেরকে পড়ানো হয়েছিল সিরাজ ভাইয়ের ডিকটেশনে। বইটার গেরিলা ওয়ারফেয়ারের উপরে, এবং হো চৌবেনের লাইফ হিস্ট্রি, বইগুলো আজও আমার কাছে প্রিজার্ভ করা আছে। এই বইগুলোতে মুক্তিযুদ্ধ এবং গেরিলা যুদ্ধের উপরে বিশেষভাবে ওয়ারফেয়ারগুলোকে এক্সপ্লেনেশন করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে এই দেশটা যেহেতু আমাদের, বাংলা এবং বাঙালি, তুমি যদি বাংলাদেশ চাও তাহলে এই মেন্টালি প্রস্তুত হবে, তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য দেশে তোমাকে ট্রেনিং দেওয়া হবে, দিয়ে পার্বত্য অঞ্চলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়ে ওখান থেকে গিয়ে তুমি দীর্ঘ সময়, এমন এটা এক যুগও হতে পারে, তোমাকেও গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে হবে। তৎকালীন লাওস, কম্বোডিয়াতে অলরেডি যুদ্ধ চলছিল, মুক্তিযুদ্ধ তখনকার দিনেও, আমেরিকান সৈন্যদের সাথে। এই জেলা ছাত্রলীগের মধ্যে ওয়ার্কিং কমিটির একদিন মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে শহীদ স্বপন চৌধুরীর বৈঠক ছিল। সেখানে আমি প্রস্তাব তুললাম স্বাধীনতার পক্ষে 69-এর গণঅভ্যুত্থানের জাস্ট পরে 70-এর নির্বাচনের আগে। আমি নির্বাচনের প্রস্তাবটা তোলার কারণে আনএনিমাসলি প্রস্তাবটা পাশ হয়ে যায়। কিন্তু আমাদের সব কিছু ছিল আজিজদা, চিন্তা চেতনার মানে মনে, এবং আমাদের নির্দেশক বলে, মানে যা কিছু বলা হয় আজিজদা ছিল সব কিছু আমাদের। পরবর্তী পর্যায়ে যখন আমরা জেলা ছাত্রলীগে, আমাদের তো জায়গা প্লাস মনসুর ভবনে, তখন যে কয়জন দৌড়াদৌড়ি করতো, আমাদের সর্বশ্রেষ্ঠ একজন অফিসিয়াল একজন লোক ছিল, সেটা হচ্ছে ইমামুল ইসলাম লতিফি। সারাদিন কার কি প্রোগ্রাম হবে, সকালবেলা ওই গিয়ে আমরা ডায়েরি খুললে ইমাম ইসলাম লতিফি চক আউট করে রাখতাম, কার কোথায় যেতে হবে, কি করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো একটা খাতা মেনটেন করতে, এগুলো এইভাবে আমরা জেলাতে কাজ করতাম। সাবর আহমদ আসগরি তো খুব তুখুর ছাত্রনেতা ছিল, একেবারে চট্টগ্রাম টেকনাফ থেকে আপ টু মিরসরা পর্যন্ত তার পদচারণা ছিল অসম্ভব। তারপরেই যদি কেউ দৌড়াদৌড়ি করতো, মাহমুদ করতো। মাহমুদ পরবর্তী পর্যায়ে কেন জানে না মুক্তিযুদ্ধের মধ্যে সে পার্টিসিপেট করতে পারে নাই।
মাহমুদুল ইসলাম চৌধুরীর কথা বলছি। তবে অনেকরা যেমন এভিয়ান নিজামুল ভাই, সেও মোটামুটি মুখ্য ভূমিকা পালন করতো, কিন্তু ওই ভিগোরিয়াসলি জেলা ঘুরার মতো ইয়ে করতো না। মুক্তার ভাই আবার এগুলো নিয়ে বেশ ইয়ে করতো, যদিও বা উনি আওয়ামী লীগের এই যে কি বলা হয় এটা, যদিও আওয়ামী লীগেরও হয়নি, ছাত্রলীগেরও শেষ হয়ে গেছে, সেই অবস্থার মধ্যে মধ্যখানে অবস্থা মুক্তার ভাই ছিল। কিন্তু আমাদেরকে ডিকটেশন এগুলো দেওয়া, হস্তক্ষেপ করা, এগুলো করা, আর আমরা মোটামুটি কাছে পেতাম হান্নান ভাইকে, কোনো কিছু প্রয়োজন এটা হতো। আর তখনকার দিনে আমাদের ওই নিডসগুলো ছিল খুব কম, এত কম ছিল যে কক্সবাজার যেতে হবে, গাড়ি ভাড়া ছিল বোধহয় 4 কি 5 টাকা, সব মিলিয়ে আপ ডাউন 15-20 টাকা ওইটুকু দিত, কিন্তু খাওয়া পরে আমাদের উপরেই ছিল। অর্থাৎ নিজের পকেট থেকে দিয়ে রাজনীতি করতে হতো, ছাত্র রাজনীতি থেকে পয়সা নিয়ে কেউ রাজনীতি করতো না। তো জেলা ছাত্রলীগের মধ্যে বোধহয় ওই আমি ওখানের কর্মী থাকা অবস্থায় জেলা ছাত্রলীগের মিরসরাই থেকে টেকনা পর্যন্ত একটা থানাও বাকি নেই যে থানায় আমি একবার বক্তৃতা করিনি, একবার যাইনি, 2-4 রাত কাটাই নেই। তো এই ঘটনাগুলোর মধ্যে আমরা তো জেলা ছাত্রলীগ তখন খুব অত্যন্ত বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতা রাখত। স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে শফিউল আলম নাইট শিফটের একটা বিধি ছিল, শফিউল্লাহ, তার একটা বাসা ছিল মোগলটলিতে। ওখানে তার সাথে সঙ্গী ছিল তোহা গাজী বলে একটা শ্রমিক নেতা, খুব ত্যাগী মানুষ। পরবর্তী তার সাথে মানুষ খুব ধরম মহরম ছিল। আইমো জাকেরিয়া চৌধুরী মুক্তিযোদ্ধা, সে সহ রাত্রেবেলা আমরা তোহা গাজী ওই শফিউল্লাহর বাসা নাইট শিফটের বিফি, তার বাসায় আমরা সিটি কলেজের নাইট শিফটের বিফি। তো তার বাসায় আমরা মুগলটলিতে একটা বেড়ার ঘর, টিনের ছাউনি, ওটাতে রাতকে রাত বসতাম। অনেক সময় ছাত্রলীগের প্রোগ্রাম এগুলো নিয়ে বিভিন্ন ধরনের। হঠাৎ করে আমার এখনো মনে আছে সোয়াত থেকে অস্ত্র নামবে, তখন তোহা গাজী, আইমো জাকেরিয়া চৌধুরী, আমি, শফিউল্লাহ মিলে মেডিকেল কলেজে আসলাম। মেডিকেল কলেজ থেকে তুমি আমাদেরকে দেখাইলে সাবানকে গুলিয়ে পেট্রোলের সাথে মিক্স করে একটা ককটেলের মধ্যে ছিটিয়ে দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিলে মারাত্মকভাবে দাও দাও করে জ্বলবে। সেটাই আমরা মর্নিংয়ে খুব ভোরে প্র্যাকটিস করলাম বাদামতলি মোড়ে। আমার এখনো মনে আছে মেডিকেল থেকে এই ককটেল ফর্মুলাটা, এরা কোনোদিন ককটেল নামও শুনি নেই আমরা, যদিও বা গেরিলা ওয়ারফেয়ারের উপর অনেক কিছু লেখাপড়া করছি, কিন্তু এই ককটেল অপারেশনটা সর্বপ্রথম মেডিকেল কলেজ থেকে আমাদেরকে জানানো হলো। রাত্রেবেলা আসলাম, এটা জাস্ট স্বাধীনতা 26শে মার্চের একদিন কি 2 দিন আগে আমরা আইমো জাকেরিয়া চৌধুরীকে নিয়ে, অর্থাৎ মুগলটলি থেকে ওই দিক থেকে তখন সিগন্যাল রোড ছিল, তো ওটা দিয়ে যেন সোয়াতের থেকে দামি অস্ত্র নিয়ে আসতে না পারে। 25 তারিখ দিবাগত রাত্রে ক্যান্টনমেন্টে বেশ কিছু আহত সৈন্য কয়েকজন আমাদের জেলা ছাত্রলীগের ওখানে চলে আসলো। তাদেরকে আমরা সেবা টেবা করার জন্য মেডিকেল কলেজে নিয়ে আসলাম। আমার এখনো মনে আছে রাত্রে 25 তারিখ দিবাগত রাত্রে বোধ হয় 11টার দিকে আমরা স্বাধীনতা ঘোষণার ওই যে ওই ঘোষণা করা হলো যে এটা হলো প্রচার করে ফেলা হোক যেটা। এরপর আমরা রাত্রেবেলা 1টার সময় মেডিকেল কলেজে আসলাম। এইখানে স্বাধীনতার যে সারাটা রাত কাজ করলাম, ওই যে স্বাধীনতার যে চারিদিকে যে অ্যানাউন্সমেন্ট করার এগুলো দৌড়াদৌড়ি। আর চট্টগ্রাম শহরটা মুক্ত, আমরা কাজ করতে লাগলাম দৌড়াদৌড়ি পিছনে। এর মধ্যে পাঞ্জাবি সৈন্য ব্রিগেড এবং আস্তে আস্তে চট্টগ্রামটা দখল করে ফেললো। তা আমরা রিট্রিট করে যখন সবাই দলবল যখন আস্তে আস্তে ব্যাক করে নদী কালুঘাট পার হয়ে গেলাম, আমার এখনো মনে আছে ক্যাপ্টেন হারুন গুলি খেলেন। তা আমাকে দায়িত্ব দিল যে একটা গাড়ি নিয়ে যে কোনো উপায়ে তুমি চিকিৎসা করাবার দৌড়াদৌড়ি করে নিয়ে সাতকানিয়া হসপিটাল নিয়ে গেছিলাম, যেহেতু আমি তো চিনি তখন সাতকানিয়া হসপিটাল ছোট্ট একটা হাসপাতাল। ওরা বললো আমরা পারবো না। ওনাকে দুলাহাজারা পৌঁছিয়ে আবার আমি ব্যাক করেছিলাম। তখন কর্নেল অলি, তখন ক্যাপ্টেন অলি ছিল, উনি ক্যাম্প করেছেন তখন গুমদণ্ডে স্কুলের মাঠে। আর আমাদের আরেকটা ক্যাম্প ছিল রিলিফ ক্যাম্প সহ, অসংখ্য খাওয়ার জনগণ এনে দিচ্ছিল, অসংখ্য খাওয়ার, টাকা পয়সা সহ। সেটা হলো পটিয়া গার্লস হাই স্কুলের মাঠটাতে।
এবং ওটার কমপ্লিট চার্জে ছিল অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী সাহেব, সালেহ ভাই এরা। তো আমাকে কিন্তু প্রতিদিন 2-4টা অ্যাসাইনমেন্ট ইসলাম ভাই দিলে, একটা অ্যাসাইনমেন্ট সালেহ ভাই আরেকটা দিত। মুক্তার ভাই এমন অবস্থা হয়ে গেছে যে আমি মনে হয় যেন একেবারে সারাদিন অর্ডারলির মতো পাগলের মতো কাজ করতাম, কিন্তু সব কিছুর বিনিময়ে কাজটা শেষ করে দিতে পারতাম। এটাই যেন রাত্রেবেলা আমার স্যাটিসফ্যাকশন। 14ই এপ্রিল পর্যন্ত ওখানে ছিলাম, শুক্রবার বুধ সেদিন ছিল। আকাশ বাহিনী থেকে, পাকিস্তানি আকাশ বাহিনী থেকে বোমা বর্ষণ করা হলো জুমা রক্তে। আমি তো তেমন ধরো নামাজে ছিলাম না, তো ওই জুমা রক্তে সৌভাগ্যক্রমে আমি জাস্ট বালিকা স্কুলে ছিলাম। বোমাটা পড়ছে একদম পটিয়ার একটা মসজিদ ছিল থানার সামনে, মসজিদটার মাঝখানে নারী ভরি দেওয়ালের মধ্যে ছিটিয়ে গেল মানুষের লাশ। জাস্ট জুমাটা আরম্ভ হবে, সে সময় একদম প্যাক্ট মসজিদে। সেই বিভৎস দৌড়ে আসলাম। আমরা করলাম কি, ওই যে কিছু তো বুঝি না, ঝাঁপ দিয়ে, একটা পুকুর ছিল, পুকুরে ঝাঁপ দিয়ে পড়লাম। এরপরে গিয়ে খবর পেলাম যে তখনকার দিনে টেলিফোনে এত কমিউনিকেশন তো ফার্স্ট ছিল না। অনেকক্ষণ পরে খবর আসলো যে আমিরাবাদেও বোমা ফেলেছে। তখন অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী এরা করলো কি, আমাকে বললো তুমি সাতকানিয়া চলে যাও, ছেলে পেলে জোগাড় করে পার হওয়ার চেষ্টা করো। আমি করলাম কি, সাতকানিয়া আরো কয়েকটা ছেলে টেলে নিলাম, নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতেছি। আর সালবারে করলো কি, পূর্ব দিকে দেমাগিরি যাওয়া আরম্ভ করলো। মৌলভী সরওয়ার কামাল, ইব্রাহিম, তারা এদিকে চলে গেল। আমি করলাম কি, ইসলাম ভাই ওই যে নুরুল ইসলাম চৌধুরী সাহেব বললো আর সালাম ভাই বললো তুই এগুলো নিয়ে পোলা নিয়ে পার হইতে চেষ্টা করবি, শ্রীপুর দিয়ে ওই যে নাজিরাটের ভিতর দিয়ে গিয়ে দিয়ে ওখানে। আমি হাঁটতে আমার সাথে ছিল ডাক্তার শহীদুল্লাহ শালা, সীতাকুণ্ডুর একটা ছেলে, আমরা প্রায় 14 জন। খেয়া হতে পার হইতে পারলাম না। তখন আমরা ঘুরে এসে পাহাড়ের ভিতর দিয়ে ফেরি দিয়ে সিলোনিয়া দিয়ে পার হতে গিয়া রাত্রেবেলা আমাদেরকে অ্যাটাক করে বসলো আর্মি, পাক আর্মি 14 জনকে অ্যাটাক করার পরে আমরা 14 জন গাড়ার মধ্যে পড়ে গেলাম। আমার কাছে একটা রিভলভার ছিল খুব কস্টলি। এই রিভলভারটা আর একটা ছোট্ট রেডিও, 1100 টাকা। রাত্রেবেলা গুলি লাগলো আমার পায়ে। সিরাজউদ্দৌলা বলে একটা, পরবর্তীতে ওই যে ওর আত্মীয় নুরুদ্দিন চেয়ারম্যানদের বাড়িতে, দ্যাট ইজ ডলফিন আওয়ামী লীগ করে, যে ডলফিনদের বাড়িতে বোধহয় তাদের কি আত্মীয় হয়, নুরুল আলম বলে একটা ছেলে স্পট ডেড হয়ে গেল আমার সাথে। স্বাধীনতার পরে যে তার খবরটা আমি পাকা করে দিয়ে আসছিলাম। ডাক্তার শহীদুল্লাহ সাহেবের ছেলে সেলিম সহ সেলিমের হাতে লাগলো, আমার হাঁটুতে লাগলো গুলি এখানে পার হইয়া, এই যে আমার এইদিকে গুলি লাগিয়া না মালাটা উড়ে গেল, আমার এই যে মালাটা উড়ে গেল, আমার এই পাটা এদিক দিয়ে গুলি বেরিয়ে গেল। এই যে এইটা, এই যে আমার গুলি লাগলো, এই পাটা, এই মালাটা উড়ে গেল, উড়ে যাইয়া এদিক দিয়ে গুলিটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি তখনও দেখেছি দাঁড়াইতে আর পারি না। যখন দাঁড়াইতে পারি না, আমি ক্রলিং করলাম। ওই যে একটা আমার কাজ দিয়েছিল ভিয়েতকম যে বইটা, গেরিলা ওয়ারফেয়ারের, এইটাকে স্মরণ করে করে ক্রলিং করলাম এক পায়ের উপরে। কেমনে একটা ডোবা পাইলাম, ডোবার মধ্যে নালার মধ্যে ঢুকে আমি যখন এক জায়গায় পৌঁছি তখন আমার সেন্স নেই। এরপর আমি কিছু বলতে পারি না, কারণ ওই ব্লিডিং হওয়ার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। তো আমার রিভলভারটা কোমরে রয়ে গেছিল, রেডিওটাও ডিজে নষ্ট হয়ে গেছে। সকালবেলা যখন 10টার দিকে আমাকে সেন্সলেস থেকে সেন্স ফিরিয়ে আনে, শুনলাম যে আমিও তাদের পায়খানার পিছন দিয়ে ডোবা আছে না, ডোবার মধ্যে আমার মৃতদেহ তারা পাইছে, মানে মরা মনে করে। তারপরে নাকে যখন হাত দিয়ে দেখছে নিঃশ্বাস আছে, তারা তুলে নিয়ে গিয়ে ওই যে ফেনিস সিলোনিয়ার এই পাশে দিয়ে, পরশুরাম তারার এই দিক দিয়ে, আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু ছেলে তারা আমাকে কদমতলী, এখানে ডাক্তার নুরুল নবী বলে একটা বোধন নুরুল নবী, ডাক্তার নুরুল নবী বসতো, তার বাড়ি ফেনি, রিক্সায় করে পর্দা দিয়ে আমাকে পাজাগুলা করে তারা টের পেলেছে এটা মুক্তিযোদ্ধা, রিওল সব কিছু আছে, এটা বাঁচাতেই হবে আমাদের জীবন বাজি রেখে। নুরুল নবী আমার এখনো খেয়াল আছে, আমাকে ওই অপারেশন করে গুলিটা বের করলো,
বলে যে মালাটা হয় কিনা জানি না, তবে আমার চেষ্টা দেবে এখন উনাকে আনেন না, আনলে আমার এখানে মানুষ জানাজানি হয়ে যাবে। আমি শহর চট্টগ্রাম থেকে বাগিয়ে আসছি এখানে, তো ছেলেটাও মারা যাবে, আমিও ইয়ে হয়ে যাবো। আমি এর গভীর রাত্রে হোক আমি প্রতি রাত দেখে আসবো ছেলেটারে। তো তারা ওই যে আমাকে লুকিয়ে রাখার জন্য যে চাউলের যে গোলা থাকে না কতগুলো, গোলার নিচে পাটি বিছিয়ে রাখছিল বোধ হয় 7 দিন না 10 দিন। 10 দিন পরে আমার কিছু ছেলে, আমার আব্বা খবর পেল। খবর পেয়ে এসে আমাকে নিয়ে আসলো ওখান থেকে। ওই যে কলা এবং আসতো না কতগুলো তরকারি ফেনী থেকে নৌকায় করে নিয়ে এসে শুভপুর পার হইয়া ওই দিক দিয়ে খালে সর ওই যে বঙ্গোপসাগর এদিক দিয়ে এসে তুলিয়া সীতাকুণ্ডের এদিক দিয়ে আইনে তুলে আইনে আমি তো চলাফেরা করতে পারি না, আমার পঙ্গুর পাঁচ এটা মালা না, আমার তো এটা ওই যে অপারেশন করলো, ব্যান্ডেজ করলো, তারপরে ইয়ে করতে পারি না। পরবর্তী পর্যায়ে আমাকে নিয়ে এসে রাখা হলো ছোট বলে মালিক সাহেব বলে এক ভদ্রলোকের বাড়িতে আমাকে রাখা হলো। রাখার পরে এখন চিকিৎসা তো করতে পারতেছে না, ওখান থেকে নিয়ে আসলে হবে আগেদের নুন নবী সাহেব দেখতো, ভালো চিকিৎসা মেডিকেল কলেজও নিয়ে যেতে পারছে না। ফুল টাইম আমাকে চিকিৎসা থেকে আরম্ভ করে যাবতীয় শহীদুল্লাহ সাহেব করেছিল। তো এই অপারেশন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে অডেল সাহায্য করেছিল। মানে বিভিন্ন অপারেশনের সময় বিভিন্ন কর্মকাণ্ডে মরহুম শহীদুল্লাহ সাহেবকে আমি সবসময় স্মরণ করি, মুক্তিযুদ্ধের মধ্যে একটা নিবেদিত প্রাণ। এবং আমার সৌভাগ্যক্রমে সেই রিভলভারটা, ওই যে রিভলভারটা আমার ছিল, আমার ওই যোদ্ধারাও আমার কাছ থেকে, আমার ওই যে গুলি খাওয়ার পরও তারা আমার কাছ থেকে কেড়ে নেয়নি। আবার এটা ছিল, এটা সহ আমি ডক্টর মাহফুজের সাথে দেখা করেছিলাম। কিন্তু আমি পঙ্গু হলেও মোটামুটি স্পিড হারাই নাই। আমাকে বলে যে তুমি বাহিনী তৈরি করে ফেলো, তৈরি করে যুদ্ধে নামা পড়ো। এবং আমি পুরো 1 মাস ট্রেন্ড আপ হলাম। ট্রেন্ড আপ হওয়ার পরে আলাদা একটা ফোর্স ডেভেলপ করে ফেললাম। তারপরে আমি ফুল অর্গানাইজ করলাম। অর্গানাইজ করে এখানে আলাদা করে অনেকগুলো অপারেশনের ঘটনা আছে আমার, সেগুলো আমি তো বলবো প্রতিটি অপারেশনের মধ্যে অলমোস্ট কোনো না কোনোভাবে ডাক্তার মাহফুজ সম্পৃক্ত। আগে দিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হতো, এই অপারেশনটা করতে হবে তোমার গ্রুপকে, এই অপারেশনটা করতে হবে। 3টা ক্যাম্পের দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হলো। একটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের, একটা হচ্ছে এর নাম কি নাম, এই যে এতিমখানার পিছনে, আরটা হচ্ছে মাদার বাড়ি। আমরা আহাদের পিছনেও আমাদের একটা অস্থায়ী ক্যাম্প ছিল। একটা অ্যাসাইনমেন্ট একদিন ডাক্তার মাহফুজ আমাকে বললো, ইউ আর টু অপারেট at the key point of the city। তখন আমাকে বললো ক্যাথলিক ক্লাবের সামনে একটা ট্রান্সফরমার আছে, এটা উড়িয়ে দিতে হবে। অর্থাৎ এই গির্জাটা খ্রিস্টানদের গির্জার সামনে 3 কোণা মোড়, সামনে ক্যাথলিক ক্লাব, এখানে একটা ট্রান্সফরমার, এটা উড়িয়ে ফেলতে হবে। খুব কঠিন অ্যাসাইনমেন্ট। এই টাউনের উপরে এত বুকের, একদিকে ক্রিশ্চিয়ানিটি, আরেকদিকে এখানে আমি এটা অপারেশন করলে হিন্দু বাড়িটা জ্বালিয়ে দেবে। এটা অপারেশন করার জন্য আমাকে একটা খ্রিস্টান ফ্যামিলির সাথে 3-4 দিনের মধ্যে খাতির করে এমন করলাম যেন বহু বছরের আমার সম্পর্ক। ভদ্র মহিলার নামটা আমি ভুলে গেছি, ওই মোড়ের কোনার বিল্ডিং এর দোতলার উপর থাকতো। আবার এইটাকে পরিচয় করেছিলাম হেনরি রিচার্ড চৌধুরী বলে, ওই ব্যাপটিস্ট চার্চের ভিতরে যাদের আমার ক্যাম্প করছিলাম, ওই হেনরি রিচার্ড চৌধুরী, পল রবিনসন এখন যেটা আমার গ্রুপের ছেলে, বাবলু নাম, বাবলা ছিল তার আসলে পল রবিনসন, এখন খ্রিস্টান মিশনারি হাসপাতাল দুলা হাজরার চিফ মেডিকেল অফিসার। এই পল রবিনসনের বাবা আমাকে সাহায্য করেছিল। এই ভদ্র মহিলার কাছে যাতায়াত করতাম, পিসিমা ডাকতাম, পিসিমা ডাকিয়া পিসিমার ঘরে বসিয়া খাইতাম দাইতাম আর রেখি করতাম কখন কে কিভাবে যায়। 3 দিন রেখি করার পরে রবিনসনকে দিয়ে, তৈবুর রহমান বলে একটা ছেলে আছে, তাকে দিয়ে এই ট্রান্সফরমারটা ওই TNT স্ল্যাব লাগিয়ে দিয়ে সুন্দর করে সেফটি কোস্ট, আমি ওই যে ওদের বাসার মধ্যে এমনভাবে নিয়ে আসছিলাম ওই যে খাম্বার মধ্যে থেকে ভিতর থেকে যেন তার, সেভাবে করে এটাকে অপারেশন করে সাকসেসফুল হয়ে ভিতর দিয়ে আবার ওই ড্রেনে চলে আসতে সক্ষম হয়েছিলাম। এই অপারেশনটা আমার খুব
ওদিন কিন্তু আবার রাত্রে লালুর অপারেশনটা হয়েছিল। আচ্ছা, এরপরে আরেকটা মুখ্য অপারেশন ছিল, হঠাৎ করে ডক্টর মাহফুজের নেতৃত্বে রেলওয়ের একটা ব্রিজ অপারেশন করতে হবে। তারা বড় অপারেশন করবে, নুরুল আলম মন্টু কি করবে? সেটা হলো যে বড় একটা অপারেশন করতে হবে, আগে থেকে সিদ্ধান্ত হচ্ছে 1 সপ্তাহ 10 দিন আগে থেকে। তখন তারা ব্রিজ অপারেশনে যাবে, আমাকে একটা অপারেশন করতে হবে। তখন ওই আগ্রাবাদ ডাক্তার মঞ্জুলা আনোয়ার এবং আশিকুল ইসলাম বলে এক ইঞ্জিনিয়ার ছিল পিডিবির, তার সহযোগিতা দিলীপ চন্দ্র দাস একটা গাড়ি নিয়ে, এর আগে আমরা রেখি করে আসছি, ও আপনার লাইনম্যান হিসাবে গিয়ে ওই ইয়েতে করে আর কি, ওই যে টাওয়ারগুলো বড় টাওয়ার উড়িয়ে দেওয়ার জন্য, ওই যে মদুনাঘাটের ওপারে যাওয়া খুব রিস্কি ছিল, আর্মি চেক করতো, এটা করতো চেকপোস্টে। ওই গাড়ি করে গিয়ে ওই আশিকুল ইসলামই আমাদেরকে সহযোগিতা 132 কেবি টাওয়ার উড়িয়ে দেওয়ার জন্য চতুর্দিকে ইলেকট্রিকিউশন ছিল। তো ইলেকট্রিফাইডটা কি করে আমরা ডিসঅর্ডারনেস করে ফেলবো, এটা কিন্তু ওই যে দূর থেকে একটা রড গেড়ে আর্থিং করে তুলে মেরে এটাকে, এগুলো আশিকুল ইসলাম দিলীপ চন্দ্র দাস গাইড করেছিল। এটাকে নিয়ে করে আমরা মানে চার্জ করে মোটামুটি সাকসেসফুলি একটা টাওয়ার ফেলে দিতে সক্ষম হয়েছিলাম। তারিখটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না সেদিন আবার ওই ব্রিজটা অপারেশন করা হয়েছিল। আমরা ডক্টর মাহফুজের নেতৃত্বে 2টা গ্রুপ একই দিনে 2টা মারাত্মক অপারেশন করা হয়েছে, যেটা পরবর্তী পর্যায়ে একদম মানে হেডকোয়ার্টার পর্যন্ত আমাদের মুজিবনগর সরকারের ওখান পর্যন্ত খবর হয়ে গেছিল যে চট্টগ্রামের ছেলেরা দুর্ধর্ষভাবে 2টা এরকম ঘটনা ঘটিয়েছে। এই একটা। আরেকটা অপারেশন আমি আগ্রাবাদ জাম্বুরি মাঠের ট্রান্সফরমার অপারেশন, ওইটা আমাকে করতে হয়েছে। স্পেসিফিক বললাম না, আগে অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে এটা করতে হবে। আমার একটা সাকসেসফুল আরেকটা অ্যাসাইনমেন্ট আমার জন্য পড়া থাকতো। তারপরে একদিন রাত্রে আমরা মারাত্মক একটা অপারেশনে, সেটা ছিল আমার জন্য খুব রিস্কি, তারপরে এটা আমি করতে সাহস করে, সেটা হলো একই দিনে চট্টগ্রামের সর্ব জায়গায় একটা টেরর সৃষ্টি করতে হবে সারা চট্টগ্রামে। আমার পয়েন্টটা ডিস্ট্রিবিউট করেছিল ডক্টর মাহফুজ হারুনেরা মিলে কোতোয়ালির মোড়টা, যে এটা হেডকোয়ার্টার অফ দি সিটি এবং সবচেয়ে রিস্কি জায়গা কোতোয়ালির মোড় থেকে এই দিক দিয়ে। আমরা ওই ভিতর দিয়ে ওই গুর্খা ডাক্তার ওই দিক দিয়ে ভিতর দিয়ে আইসা, বান্ডেল রোডের ওদিক দিয়ে আইসা 3টা গ্রুপে বিভক্ত হইয়া রাত্রে বোধহয় শেষ রাতে 4টার দিকে আমরা হুলস্থুল করে যে ফায়ারিং করেছিলাম। আমার এখনো মনে আছে, या अल्लाह ये क्या हो गया, बंगाली लोग हम लोग को काफिर लोग तो बर्बाद कर दिया, ले गया पाकिस्तान चला गया, मिलिशियर दैया ওই সিডি বিল্ডিং এর উপর উঠে গেল। আমাদের ফায়ারিং এর কনস্ট্যান্ট ফায়ারিং এ চট্টগ্রামে একই সময়ে কিন্তু আমরা সেটা করেছিলাম। এবং এটা এখান থেকে রিট্রিট করতে গিয়া আমরা খুব কঠিনভাবে ওই অভয়বিত্র ঘাট দিয়ে যাইতে গিয়া আবার ভিতরে পাড়ার ভিতর দিয়ে কর্ণফুলি পার হতে হয়েছিল ওই দিনই আমাদের কঠিনভাবে। এই কয়েকটা আরো কিছু অনেক অপারেশন আছে, এগুলো আমার খুব স্মরণীয় অপারেশন আর কি মুক্তিযুদ্ধে। যে আপনার সাথে তো আরো বিভিন্ন গ্রুপ যুক্ত করা হয়েছিল, ওটা খেয়াল আছে কিনা আপনার? এটা ওই এখানে আমি যে ওই দিন সাক্ষাৎকার দিলাম, সাক্ষাৎকারের সাথে কিছু পরিপূরক যোগ করতেছে। সেটা হলো এই যে বিএলএফ এর নেতৃত্বে যখন এখানে ডক্টর মাহফুজের নেতৃত্বে এবং হারুন এবং এই গ্রুপগুলো যৌথভাবে বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করছিলাম আমরা সবাই মিলে, সে সময় এফএফ থেকে 2-1টা গ্রুপ উপর থেকে এসেছিল। তন্মধ্যে নুরুদ্দিন বলে একটা ছেলে আছে, তার আন্ডারে 10 জন ছেলে আসলো। আফসার ভাই এবং ডাক্তার মাহফুজের নির্দেশে এই গ্রুপকে আমার সাথে মার্চ করিয়ে দেওয়া হলো। ইন্ডিভিজুয়ালি 2-3 জন ছেলে আসছিল। কামাল বলে মিরসরের একটা, পরে কোথায় যেন আছে এখন জানি না, খুব ডেডিকেটেড ছেলে, লেখাপড়া কম জানতো এফএফ এর। সে আসার পরে তাকেও আমার সাথে যুক্ত করে দেওয়া হলো। এবং বিশেষ করে আমরা এখান থেকে যাদেরকে নিয়ে দল করেছিলাম আরেকটা গ্রুপ কোতোয়ালিতে, তখন বর্তমান দুলাহাজরা হাসপাতালের যে চিফ মেডিকেল অফিসার ওর পরিচালক পল রবিনসন, তার ডাক নাম বাবলা,
সে ব্যাপটিস্ট চার্চে তাদের বাসা, তাকে বেষ্টিত করে একটা গ্রুপ ডেভেলপ করানো হয়েছিল। সেখানে সেন্ট প্লাসিড থেকে পাশ করা কিছু ইয়ং, এনার্জেটিক এবং হাই সোসাইটির ছেলে যারা আমাদের সাথে অপারেশনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। তন্মধ্যে গুলামুজ্জুদ মিলের ম্যানেজার সাহেবের ছেলে তৈবুর রহমান, একটা কোম্পানির জিএম এর ছেলে শ্যামা প্রসাদ, এই ধরনের তারা একটা গ্রুপ সেন্ট প্লাসিড থেকে পাশ করা চিটাগাং কলেজের ছাত্র, খুব এলিট শ্রেণীর ছেলেরা আমাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছিল। বিশেষ করে আমরা শেষ একটা অপারেশন করছিলাম কোতোয়ালিতে, যে কাম্বিং অপারেশন অল ওভার দ্য চিটাগাং, যে কোতোয়ালিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই দায়িত্বটা ওই গ্রুপটা বিশেষভাবে সুন্দর সুচারুভাবে পালন করেছিল। তখন নুরুদ্দিনদেরকে তারা আগ্রাবাদের যে জাম্বুরিতে যে ট্রান্সফরমার অপারেশনে নুরুদ্দিনের ছেলেগুলো নাই, নুরুদ্দিন সম্পৃক্ত হয়েছিল। ওটাতে বেনু বলে একটা ছেলে এবং রেকিটা করছিল, তার একটা বড় বোন ছিল ফাতেমা। সে মোস্ট প্রবলি ফরেস্ট ডিপার্টমেন্টে গ্রাজুয়েট মহিলা ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করত, আমাদের সমস্ত ইনফরমেশনগুলো আমাকে এনে দিত। আর একটা মহিলা ছিল জেলে পাড়ার, মহিলাটার নাম কি কৃষ্ণা কি আমার মনে পড়ছে না, এরকম তারা 6-7টা মহিলা কাজ করতো ইনফর্মার হিসাবে। বিশেষ করে অপারেশনে রেকি করার প্রাথমিক রেকিটা ওই মহিলারাই করতো। ওই রিপোর্টটা দিলে তখন আমি ওই রিপোর্টটা স্টাডি করতাম, আবার এটা আমার ডাক্তার মাহফুজের সাথে কনসাল্ট করতাম। কনসাল্ট করার পরে আমরা অপারেশনের জন্য একটা ফাইনাল টার্গেট ফিক্স করতাম। আর ডাক্তার মাহফুজ আমাকে বিএলএফ এর যে বইটা দিছিল, নিজের হাতের লেখা ট্রেনিংয়ের উপরে ওই ক্লাসের সমস্ত বইগুলো, এটা তাদেরকে পরিপূর্ণ পড়িয়ে এবং গেরিলা ওয়ারফেয়ারের জন্য প্রস্তুতি করে তাকে বিভিন্নভাবে অপারেশনে পাঠানো হয়েছিল। এবং দে ওয়ার ট্রেন্ড লাইক, মানে একজেক্ট গেরিলা ওয়ারফেয়ার। এর মধ্যে কোনো দিন এমনও হয়েছে আমরা রেকি করতে গিয়ে লিচু বিক্রেতা বানানো সাজানো হয়েছে। তারা লিচু বিক্রি করতে করতে সেই জিনিসটা সে রেকি করে আসছে, কোনোদিন আম বিক্রি করতে গেছে। এইভাবেও আমাদের গেরিলা ওয়ারফেয়ারের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা অপারেশন আমরা সাকসেসফুল হয়েছি। তবে আমাদের ওই টাওয়ার অপারেশনটার মধ্যে নুরুদ্দিন সম্পৃক্ত ছিল। এর মধ্যে মনসুর আহমদ শফি এককাল আমাদের ওই যে মনসুর ভবনের কর্মী ছিল, সে এতিমখানা বেষ্টিত কিছু ছেলে জোগাড় করে কাজের মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হলো। ডাক্তার মাহফুজের নির্দেশেই তাকে আবার আমার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এটা কয়েকটা অপারেশনে আমাদের আজিজ বলে আমাদের এক বন্ধু ছিল পলিটেকনিকের, খুব ডেডিকেটেড, ডাক্তার মাহফুজের সাথে বিএলএফ গ্রুপের ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার, তাকেও আমাদের কয়েকটা অপারেশনে সেও আমাদের সাথে সম্পৃক্ত ছিল। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।